দুর্গাপুজোর সঙ্গে উপবাসের সম্পর্ক রয়েছে তা আমরা সবাই জানি, কিন্তু দুর্গাপুজোর জন্য অনশন? হ্যাঁ, আমাদের স্বাধীন দুর্গাপুজোর ইতিহাসে এহেন ঘটনাও কিন্তু ঘটেছে। আর এই ঐতিহাসিক ঘটনার পিছনে কিন্তু কোনো জেসে মানুষ ছিলেন না। দুর্গাপুজো করার অধিকার পেতে শাসকের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে অনশনের পথ যিনি বেছে নিয়েছিলেন তিনি কিন্তু বাঙালির এক অবিস্মরণীয় আইকন। কিন্তু দুর্ভাগ্য এই যে আজকের দুর্গাপুজোর এই বিশাল জাঁকজমকের মধ্যে আমরা কিন্তু প্রায় ভুলেই যেতে বসেছি যে আমাদের এই দুর্গাপুজোর আনন্দের পিছনে ইতিহাসের পরতে পরতে মিশে রয়েছে আমাদের বাংলার বহু বীর সন্তানের সুগভীর আত্মত্যাগ। যাই হোক, আমাদের এই গল্প কিন্তু শুরু হবে মগের মুলুক থেকে। মগের মুলুক কথাটার সাথে বিশৃঙ্খলার এক বহুমাত্রিক ব্যঞ্জনা জড়িয়ে আছে। তবে আজ আমরা মগের মুলুকের কথা বললেও মগদস্যুদের গল্প কিন্তু বলবো না, বরং বলবো এক অন্য ঘটনার কথা। ইতিহাস সাক্ষী যে এই মগের মুলুকেই অর্থাৎ মায়ানমার বা তৎকালীন বার্মার মান্দালয়ে একদিন এক বাঙালিকেই কিন্তু আদায় করে নিতে হয়েছিল দুর্গাপুজোর অধিকার। যদিও সে ঘটনা মগেদের আমলের নয়, বরং গত শতাব্দীর ইংরেজ আমলের। আজ থেকে হাতে গুনে ঠিক 100 বছর আগে ঘটেছিল সেই ঘটনা। কিন্তু কে সেই অসমসাহসী বাঙালি যিনি সেদিন পুজোর অধিকার ছিনিয়ে নিয়েছিলেন, আর কীভাবেই বা তিনি আদায় করে নিয়েছিলেন সেই অধিকার? চলুন শোনা যাক বাঙালির সেই না জানা ইতিহাস। তবে এই গল্পে আসার আগে বাংলার দুর্গাপুজোর বিবর্তনের ইতিহাস সম্বন্ধে আমাদের কিছু জেনে নেওয়া প্রয়োজন। বিংশ শতকের আগে বাংলার দুর্গাপুজো প্রধানত অভিজাত এবং সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজকের দিনে আমরা যে সর্বজনীন দুর্গাপুজো দেখতে পাই তার মূলে কিন্তু আসলে রয়েছে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রসার। কিভাবে পারিবারিক দুর্গাপুজো হয়ে উঠল সর্বজনীন, সে কথা জানতে গেলে আমাদের সময়ের পথ ধরে পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা। আমাদের চলে যেতে হবে তৎকালীন মারাঠা প্রদেশে। ইদানিং আমরা মহারাষ্ট্রে মহা ধুমধামে যে গণপতি উৎসবের উদযাপন দেখি তাও কিন্তু একসময় নিতান্তই পারিবারিক উৎসব হিসেবে প্রচলিত ছিল। লোকমান্য তিলক বুঝেছিলেন এই উৎসবকে যদি কোনোভাবে বারোয়ারি করে তোলা যায় তবে উৎসব প্রাঙ্গণে খুব সহজেই বিপ্লবী চিন্তাধারার পারস্পরিক আদান প্রদান সহজতর হবে। তিলকের এই যুগান্তকারী ইনটিউশনের ওপর ভিত্তি করেই মহারাষ্ট্রে গণপতি উৎসব ক্রমে বারোয়ারি পূজার রূপ নেয়। তিলকের এই ভাবনা বাংলার জাতীয়তাবাদী নেতাদের গভীরভাবে প্রভাবিত করে। তাঁরাও দুর্গাপুজোকে সার্বজনীন করে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সেই থেকে দুর্গাপুজো উৎসব এবং আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রকে অতিক্রম করে হয়ে ওঠে জাতীয়তাবাদী আন্দোলনের এক সমুজ্জ্বল স্মারক। দুর্গাপুজো হয়ে ওঠে বিপ্লবী কর্মকাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় একই সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের তত্ত্বাবধানে বাংলার এক সুযোগ্য তরুণ হয়ে ওঠেন এক বলিষ্ঠ জননেতা। তিনি আর কেউ নন আমাদের অদূর ভবিষ্যতের আইকন সুভাষচন্দ্র বসু। সেই অল্প বয়স থেকেই সারা দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা হয়ে উঠেছিল তুঙ্গস্পর্শী। ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে অন্যান্য ব্রিটিশ বিরোধী কার্যকলাপ সবেতেই তাঁর সক্রিয়তা ছিল নজিরবিহীন। বাংলায় সুভাষের দুর্দান্ত জনপ্রিয়তা ব্রিটিশদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে এবং সেই কারণেই 1924 সালে তাকে অনির্দিষ্টকালের জন্য বাংলা থেকে বহু দূরে তৎকালীন বার্মা মুলুকে কুখ্যাত মান্দালয় জেলে পাঠিয়ে দেওয়া হয়। মান্দালয়ের মতো জেলে অনির্দিষ্টকালের জন্য বন্দি জীবনের শাস্তি অনেক বাঘা বাঘা বিপ্লবীরও মনোবল ভেঙে দিতে সক্ষম ছিল। ইতিহাস সাক্ষী এমন পরিস্থিতিতে অবসাদগ্রস্ত হয়ে আবার অনেকেই কিন্তু মুচলেখা পর্যন্ত দিয়ে বসেন। ইতিহাসে আবার এর কিন্তু বেশ কিছু প্রমাণও রয়েছে। তবে যাই হোক, সুভাষ কিন্তু অবিচল, স্থিতপ্রজ্ঞ এবং স্বাভাবিক। এতটাই স্বাভাবিক যে 1925 সালের সেপ্টেম্বর মাসে সুভাষ চিঠি দিয়ে সরকারকে জানান যে তিনি মান্দালয় জেলে দুর্গাপুজো করতে ইচ্ছুক। এবং নিঃসন্দেহে এই কথা বলা যায় যে মান্দালয় জেলে সেই দুর্গাপুজো করার আকাঙ্ক্ষার সঙ্গে মিশেছিল সুভাষের এক দুর্জয় জাতীয়তাবাদী এবং বিপ্লবী চেতনা। অবশ্য এ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। যাই হোক, সুভাষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার থেকে কোনো বিশেষ উত্তর না আসায় তিনি জেল সুপার ফিন্ডলের কাছে তার দাবি পেশ করলেন। আশ্চর্যজনকভাবে ফিন্ডলে তাকে সে বছর দুর্গাপুজো করার পূর্ণ অনুমতি দেন। সুভাষ এবং তার বন্দি বন্ধুরা মিলে তাঁদের বন্দি ভাতার কিছুটা অংশ দিয়ে সে বছর এক আড়ম্বরহীন দুর্গাপুজোর আয়োজন করলেন। পরে অবশ্য এই দুর্গাপূজা সম্পর্কে দেশবন্ধুর সদ্য বিধবা সহধর্মিণী বাসন্তী দেবীকে সুভাষ লিখেছিলেন, দেবী মা আসবেন এবং বছরের পর বছর কারাগারে বন্দীদের সাথে দেখা করবেন, এতে তাদের দুঃখ ও কষ্ট দূর হবে। 1925 সালের পুজো নির্বিবাদে মিটলেও গোল বাঁধল 1926 সালে। সুভাষের আবেদনের ভিত্তিতে
তারা প্রতি বছর দুর্গাপুজো পালনের অনুমতি দিলেও সরকার বাহাদুর কিন্তু মান্দালয় জেলের দুর্গাপুজোর খরচা বহন করতে অস্বীকার করল। কর্তৃপক্ষ জানালেন যে প্রতি বছর দুর্গাপুজোর খরচ বন্দীদের ভাতা থেকে কেটে নেওয়া হবে। স্বাভাবিক কারণেই সুভাষের মনে হলো সরকারের এই সিদ্ধান্ত তাদের আধ্যাত্মিক অধিকার থেকে বঞ্চিত করার সমতুল্য, বিশেষত যখন ওই একই জেলে খ্রিস্টান বন্দীদের ধর্মীয় উৎসবের ব্যয়ভার সরকার নিজেই বহন করেন। সুতরাং গর্জে উঠলেন সুভাষ। তিনি তার বন্দী বন্ধুদের নিয়ে বসলেন অনশনে। একদিন নয়, দুদিন নয়, টানা 2 সপ্তাহ যাবৎ অনশনের ফলে দুর্বল হয়ে পড়লেন সকলেই। প্রমাদ গুনল সরকার, কারণ ব্রিটিশ সরকার বরাবরই মনে করত জীবিত সুভাষের চেয়ে মৃত সুভাষ অনেক বেশি ভয়ঙ্কর। সুতরাং অবশেষে সরকার বন্দীদের দাবি মেনে নিতে বাধ্য হলো। 1926 সালে মান্দালয় জেলে দুর্গাপুজো হলো সম্পূর্ণ সরকারি খরচে। এত সংগ্রামের পর দুর্গাপুজোর অনুমতি আদায় নিয়ে পরিতৃপ্ত সুভাষ তাঁর চিঠিতে লিখেছিলেন, এত আনন্দ কোনো পূজাতে পেয়েছি কিনা জানি না, অনেক ঝগড়াঝাঁটি করে আমরা পূজা করার অনুমতি পাই, তাই বোধহয় পূজার মধ্যে বেশি আনন্দ ছিল। কতদিন জেলে কাটাতে হবে জানি না, তবে বৎসরান্তে যদি মার দর্শন পাই তবে সব দুঃখ সহ্য করতে পারবো। সুভাষকে অবশ্য এরপর আর বেশি দিন মান্দালয় জেলে থাকতে হয়নি। মান্দালয়ের অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন এবং তার জীবন সংশয় পর্যন্ত দেখা দেয়। সুভাষের স্বাস্থ্যের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। এতে সরকার বাধ্য হয়েই তাকে মান্দালয় জেল থেকে মুক্তি দেন। কারণটা কিন্তু সেই একই। সরকার ভালো করেই জানতেন যে জীবিত সুভাষের চেয়ে মৃত সুভাষ অনেক বেশি ভয়ঙ্কর। ইতিহাসের এরকম আরও অনেক না জানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন প্রোনোম্যাড।